ভোর 4:30 30 জুন 1944। লেফটেন্যান্ট কেনেথ হাডেসপেথ শুনছেন তার লাইফলাইন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। HMS X-20, 51 ফুট লম্বা সংকীর্ণ ইস্পাতের দেহ, 5 জন মানুষ রয়েছে ভেতরে। আর একটি ডিজেল ইঞ্জিন যা উদ্ধার করা হয়েছে লন্ডনের একটি বাস থেকে। এইমাত্র এটি তার টো লাইন ছেড়ে দিয়েছে ট্রলার সেপার থেকে ইংলিশ চ্যানেল, যেখানে বিদায় নেওয়া জাহাজের শব্দ মিলিয়ে যায়। এখন যা অবশিষ্ট আছে তা হলো কিথ ব্ল্যাকম্যান মোটরের মৃদু বৈদ্যুতিক গুঞ্জন এবং 5 জন মানুষের ধীর অগভীর শ্বাস প্রশ্বাসের শব্দ। যারা খুব ভালো করেই জানে এই নীরবতার মানে কি। হাডেসপেথ একটি কোর্স নির্ধারণ করেন। অধিকৃত ফ্রান্সের উপকূলের দিকে ভুলের কোনো সুযোগ নেই। কিছু ভুল হলে কাউকে ডাকারও সুযোগ নেই। 20 মাইল পূর্বে HMS X-23 একই পথে এগিয়ে যাচ্ছে। লেফটেন্যান্ট জর্জ হোনার আরেনবিয়ার ব্রাউন্স জাইরো কম্পাসে তার অবস্থান যাচাই করছেন, আর একটি শব্দ বারবার ঘুরছে তার মনে, গ্যাম্বিট। যাত্রার আগে তিনি অভিধানে দেখেছিলেন দাবার এমন একটি চাল যেখানে একটি গুটি উৎসর্গ করা হয় অবস্থানগত সুবিধার জন্য। সেই সংজ্ঞাটি তার মাথায় ঘুরছে তখন থেকেই। আর 48 ঘন্টার মধ্যে 1,56,000 মিত্রবাহিনীর সৈন্য চেষ্টা করবে আটলান্টিক ওয়াল ভেঙে দিতে। ইংলিশ চ্যানেল কুখ্যাত তার অনির্দেশ্য পার্শ্বীয় স্রোতের জন্য। মাত্র 2 মাইল নেভিগেশনাল ভুল ল্যান্ডিং ক্রাফটকে নিয়ে যেতে পারে ভুল পানিতে, ভুল পাথরে, ভুল বন্দুকের সামনে। সেই ক্রাফটের ভেতরের মানুষগুলো কখনোই জানবে না কেন তারা মরল। যেখানে তারা মরল এই বোঝাটাই হাডেসপেথ এবং হোনার নিয়ে যাচ্ছে অন্ধকারের ভেতরে। 4 জুন দুপুর নাগাদ 2টি সাবমেরিনই নিজেদের শক্তিতে এগিয়ে যায়। ফরাসি উপকূল থেকে 2 মাইল দূরে পৌঁছে যায় এবং সমুদ্রতলে নোঙর করে। সোয়ার্ড বিচের উপরের ক্লিফে জার্মান উপকূল প্রহরীরা তাদের টহল শেষ করে। একজন সিগন্যাল অফিসার দূরবীন দিয়ে চ্যানেল স্ক্যান করে। পানি অশান্ত কিন্তু সাধারণ। সে একটি রুটিন কোনো যোগাযোগ নেই রিপোর্ট জমা দেয় এবং ভেতরে ফিরে আসে। মানব ইতিহাসের সবচেয়ে বড় নৌবহরের অগ্রদূত তার পায়ের নিচে মাত্র 30 ফুট নিচে বিশ্রাম নিচ্ছে। আর এখন X-20 এবং X-23 এর মানুষগুলো অপেক্ষা করছে। এই অপেক্ষাই প্রায় তাদের মেরে ফেলে। জার্মান টহল জাহাজের চোখ এড়াতে তাদের টানা 17 ঘন্টা ডুবে থাকতে হয়। অপারেশনের হিসাব নিষ্ঠুর। মাত্র 76 ঘন্টার মধ্যে 64 ঘন্টায় ডুবে থাকতে হয়। প্রেসার হালের ভেতরে 5 জন মানুষ শ্বাস নিচ্ছে মাত্র 5 বর্গমিটার জায়গায়। সোজা হয়ে দাঁড়ানোর জায়গা নেই, পুরোপুরি শোয়ার জায়গা নেই। কার্বন ডাইঅক্সাইড জমতে থাকে, বাতাস ভারী হয়, তারপর টক হয়ে যায়। মাথা ব্যথা শুরু হয় এমনভাবে যেন খুলির ভেতর কিছু চাপ দিচ্ছে এবং থামছে না। জেগে থাকার জন্য তারা ট্যাবলেট খায়, খাবার, ঠান্ডা চা এবং বেকড বিনস একটি অপরিষ্কার প্যানে গরম করা হয়, যাকে তারা বলে গ্লুপট। এটি রাখা হয় মূল ব্যাটারির উপরে বসানো একটি ইলেকট্রিক রিংয়ের উপর। মানুষগুলো অর্ধ ঘন্টার শিফটে ঘুমায় একটি মাত্র স্লিপিং ব্যাগে, যা তাদের উপর ঝুলিয়ে রাখা হয়। সাব লেফটেন্যান্ট জিম বুথ X-23 একটি উপায় খুঁজে পান। মাথা নির্দিষ্ট কোণে কাত করলে মাথা ব্যথা সহনীয় হয়। সে সেই কোণেই 60 ঘন্টা ধরে মাথা রাখে। পেরিস্কোপ দিয়ে হোনার দেখে জার্মান সৈন্যরা চ্যানেলে সাঁতার কাটছে, বালুর উপর ফুটবল খেলছে। একজন প্রহরী সিওয়ালের পাশে দাঁড়িয়ে হাত পকেটে, মুখ সূর্যের দিকে। সে হাই তোলে এবং ব্যারাকে ফিরে যায়। সে কখনোই জানবে না তার পায়ের নিচে কি আছে। ঘড়ির কাঁটা চলছে, তারপর আক্রমণ স্থগিত হয়। 4 জুন রাত 2টি সাবমেরিনই ভেসে ওঠে। রেডিও অ্যান্টেনা তোলে, বিবিসিতে টিউন করে। তারা অপেক্ষা করছে একটি কোডেড বাক্যের জন্য, ডি-ডে অনুমোদনের সংকেত। কিন্তু শোনা যায় প্যাটফুট আনওয়েল ইন স্কারব্রাউ। জার্মানদের কাছে অর্থহীন, কিন্তু হাডেসপেথ ও হোনারের কাছে বিধ্বংসী। ভয়াবহ আবহাওয়া চ্যানেল জুড়ে তাণ্ডব চালাচ্ছে। আক্রমণ 24 ঘন্টা পিছিয়ে যায়। তাদের আবার নিচে যেতে হবে। তারা ডুবে যায়। বাতাস একদিনেরও বেশি সময় ধরে বদলানো হয়নি। অতিরিক্ত অক্সিজেন বোতল খোলা হয়। তারা তাস খেলে, ডাইস খেলে, বিনস খায় আর খুব কম কথা বলে। যদি ধরা পড়ে কি হবে তা সবাই জানে, কিন্তু তা নিয়ে কেউ কথা বলে না। 51 ফুটের একটি সাবমেরিন, ফোর্ট্রেস ইউরোপ থেকে 2 মাইল দূরে। 5 জন মানুষ, লড়াই করার কোনো ক্ষমতা নেই। ধরা পড়া মানেই মৃত্যু। এবং পুরো ওভারলোড পরিকল্পনার বিপর্যয়। 6,939টি জাহাজ, 11,590টি বিমান, 1,56,000 মানুষ। সবকিছু নির্ভর করছে এই 2টি সাবমেরিনের অবস্থানের উপর। 5 জুন রাত বিবিসি আবার কথা বলে। প্যাটফুট একটি শব্দ, তার মানে আক্রমণ শুরু। 6 জুন ভোর 4:30 2টি সাবমেরিনই ভেসে ওঠে। সমুদ্র উত্তাল। ক্রু সদস্যরা উঠে আসে। ঢেউয়ের উপর দুলতে থাকা গায়ে হাতে করে তোলে 18 ফুট লম্বা টেলিস্কোপিক মাস্ট।
এর মাথায় সবুজ আলো জ্বলে, শুধু সমুদ্রের দিকে, তীরে দেখা যায় না। নিচে রেডিও বিকন চালু হয়, ইকো সাউন্ডার দূরত্ব মাপতে থাকে। X-20 এবং X-23 এখন বাতিঘর। মানব ইতিহাসের সবচেয়ে বড় নৌবহরের জন্য প্রথম ল্যান্ডিং ক্রাফট দেখা যায়। তারপর সমুদ্র ভরে যায়, হাজার হাজার জাহাজ আসে একটি যান্ত্রিক জোয়ারের মতো। হোনার একটি সিদ্ধান্ত নেয়, অচেনা সাবমেরিন টার্গেট হয়ে উঠতে পারে মিত্রবাহিনীর ডেস্ট্রয়ার। মিত্রবাহিনীর ডেস্ট্রয়ার থামবে না, সে নির্দেশ দেয় সবুজ আলোর পাশে একটি বড় হলুদ পতাকা তুলতে, তারপর একটি বিশাল সাদা এন চিহ্ন। ভোর 5:20 মিশন সম্পন্ন হয়। অ্যাংলো কানাডিয়ান বাহিনী সঠিকভাবে অবতরণ করে সর্ট ও জুনো বিচে। কোনো বিভ্রান্তি নেই, কোনো ভুল নেই। এই অবতরণ এই সকালে নরম্যান্ডিতে সবচেয়ে নিখুঁত। 64 ঘন্টা, কোনো ওষুধ নেই, বিনস নেই, একই বাতাস। তার শরীর থেমে যায়। X-23 শেষবারের মতো ভেসে ওঠে। হ্যাচ খোলা হয়, তাজা বাতাস ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে সবাই বমি করতে শুরু করে। কেউ কিছু মনে করে না। 20 মাইল পশ্চিমে আমেরিকান কমান্ড এই সাহায্য নেয়নি, নিরাপত্তা ঝুঁকি মনে করে। ওয়ামাহা বিচে নেভিগেশন করা হয় অনুমান করে। ভুল সেক্টরের সৈন্য নামে, আক্রমণ ভেঙে যায়, শত শত প্রাণহানি হয়। মাত্র 2টি ছোট সাবমেরিনের অনুপস্থিতি এই ক্ষতির কারণ। অ্যাডমিরাল স্যার ফিলিপ ভিয়ান বলেছিলেন, X-20 ও X-23 এর মানুষগুলি ছিল ওভারলোডের অগ্রদূত। তিনি বাড়িয়ে বলেননি, মানব ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান সম্ভব হয়েছে মাত্র 10 জন মানুষের কারণে। 2টি ধাতব নলের ভেতরে বিনস খেয়ে 64 ঘন্টা ডুবে থেকে একটি শব্দের অপেক্ষায় তারা সেটি শুনেছিল এবং ভেসে উঠেছিল। তারা আলো জ্বালিয়েছিল। যদি এই গল্পটি ভালো লাগে, USS উইলিয়াম ডি পোর্টারের গল্পটিও দেখুন, যে ডেস্ট্রয়ার ভুল করে USS আইওয়ার দিকে একটি লাইভ টর্পেডো ছুড়ে দিয়েছিল, যেখানে প্রেসিডেন্ট রুজভেল্ট ছিলেন, অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।